যেটার মাধ্যমে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ বেরিয়ে পড়ে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। তবে এই ট্রেনের রাস্তাটি কোনো সাধারণ রাস্তা ছিল না, কারণ এই ট্রেনটিকে চলাচল করতে হতো বিশাল বড় একটি টানেলের মধ্য দিয়ে। আর টানেলটি মূলত অবস্থিত ছিল বিশাল বড় এক সমুদ্রের নিচে। তো আজকেও যখন এই ট্রেনে করে হাজার হাজার মানুষ নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক তখনই ঘটে যায় এক ভয়ানক ঘটনা। হঠাৎ করে পানির অতিরিক্ত প্রেসারে টানেলটি একদম ভেঙে পড়ে, আর টানেলের চারিদিক থেকে প্রবেশ করতে শুরু করে সমুদ্রের পানি, যেটার গতি এবং স্রোত এতটাই বেশি ছিল যে পুরো ট্রেনটি একদম যাত্রীসহ পানির নিচে তলিয়ে যায়, যার ফলে মারা যায় শত শত মানুষ। কিন্তু তাদের মধ্যে যারা সেখানে সার্ভাইভ করছিল, তারা আবার পানির নিচে ডুবে যাওয়া এই ট্রেনের মধ্যেই আটকা পড়ে যায়। তাদের কাছে সেখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা ছিল না, এমনকি ছিল না বেঁচে থাকার জন্য কোনো খাবার অথবা পানি। সেই সাথে টানেলটি মাটির এতটাই গভীরে ছিল যে কারো ফোনে নেটওয়ার্কও ছিল না, যার ফলে তারা সেই টানেলের মধ্যে অনেক ভয়ানকভাবে ফেঁসে যায়। তবে শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল? তারা কি সমুদ্রের নিচের ভয়ানক টানেল থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সেখানেই তাদের সবার মৃত্যু হয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক পানির নিচে তলিয়ে যাওয়া ভয়ানক এক ট্রেনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় অনেক ব্যস্ততম একটি শহর মস্কোতে। আর এখানে আমাদেরকে বলা হচ্ছিল যে মস্কো শহরটি আস্তে আস্তে অনেক বেশি জনসংখ্যায় পরিপূর্ণ হয়ে উঠছে। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার এত বেশি বেড়ে গিয়েছে যে যদি এভাবেই চলতে থাকে তাহলে একসময় এখানে মানুষের পা ফেলার মতো জায়গা থাকবে না। তবে শহরের মধ্যে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো করা হয়েছিল, যেমন রেল লাইনের রাস্তা থেকে শুরু করে আরও অন্যান্য কাজ, সেগুলো করা হয়েছিল অনেক বছর আগে, যেগুলোকে এখন পর্যন্ত মেরামত বা ঠিক করা হয়নি। এমনকি এই শহরের টানেলগুলো বহু বছর আগে নির্মাণ করা হয়েছিল। আর অতিরিক্ত জনসংখ্যার প্রভাবে সেই সব কিছু আস্তে আস্তে নর্মাল হয়ে পড়ছিল, কিন্তু সেই সমস্ত দিকে কারোই তেমন একটা নজর ছিল না। তবে শহরের একটি টানেলের অবস্থা সবচাইতে বেশি খারাপ ছিল, যেটা কিনা মূলত ছিল একটি সাবওয়ে টানেল। এই টানেলের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ট্রেন আসা যাওয়া করে। তবে এই টানেলটির বিশেষত্ব হচ্ছে মূলত টানেলটি অবস্থিত ছিল একটি নদীর নিচে, অর্থাৎ নদীর নিচের রাস্তা দিয়ে মানুষদেরকে ট্রেন দিয়ে যাতায়াত করতে হয়। তবে আস্তে আস্তে এই টানেল খুবই দুর্বল হয়ে পড়ছিল, কারণ এই টানেলের উপর বহু বছর ধরে পানির আলাদা একটি প্রেসার পড়ছে। তাছাড়া টানেলের মধ্য দিয়ে যখনই কোনো ট্রেন যাতায়াত করত, তখনই টানেলটি সেখানে কেঁপে উঠত এবং টানেলের বিভিন্ন অংশ ভেঙে ভেঙে নিচে পড়ত। এবার সেই টানেলের মধ্যে আমরা সারোগি নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা মূলত এখানকার গার্ড ছিল, আর সে আজকে এখানে তার নাইট শিফট করছিল। তো সারোগি তখন পুরো টানেলটি ঘুরে ঘুরে চেক করছিল। এমন সময় সে একটি জায়গাতে গিয়ে লক্ষ্য করে যে পানির প্রেসারের কারণে টানেলের একটি জায়গা ফেটে গিয়েছে, আর সেখান থেকে পানি পড়ছে। এটা অনেক বড় ধরনের একটি বিপদ সংকেত হতে পারে। তাই সারোগি তখন সঙ্গে সঙ্গেই মেইন অফিসে চলে যায়, আর সে সেখানকার বসকে জানায় যে টানেলের একটি অংশ ফেটে সেখানে পানি পড়ছে। কিন্তু সারোগির বস এখানে সারোগিকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমাদের এই টানেলটি অনেক আগের তৈরি হলেও এটা অনেক শক্তিশালী ভিত্তির উপর তৈরি করা হয়েছে, যেটার মধ্যে কখনোই পানি পড়া সম্ভব নয়, কারণ টানেলটিকে তৈরি করা হয়েছে পুরো পানির প্রেসারের উপর ভিত্তি করে। তাছাড়া সারোগি আসলে প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত, তাই তার বস এখানে তার কোনো কথাই বিশ্বাস করতে চাইছিল না, বরং সে তাকে এখান থেকে চলে গিয়ে তার ডিউটি করতে বলছিল। এবার অন্যদিকে আমরা আইরিনা নামক একটি মেয়েকে দেখতে পাই। আইরিনা মূলত একটি অফিসে কাজ করত, আর অফিস শেষ হওয়ার পর প্রতিদিন সে তার বসের সঙ্গে সময় কাটাতো। আইরিনার ছোট্ট একটি মেয়ে রয়েছে, আর তার মেয়ে বাড়িতে একাই থাকে। স্যাম মূলত একটি হসপিটালে চাকরি করে, যার কারণে প্রায় সময় সে খুব ব্যস্ত থাকে, আর বেশিরভাগ সময় স্যামকে নাইট শিফটে ডিউটি করতে হয়। তবে আইরিনা এবং স্যামদের আর্থিক অবস্থা খুব একটা ভালো চলছিল না। তবে আইরিনা সব সময় চাইতো তার মেয়েকে নিয়ে একটু ভালোভাবে জীবনযাপন করতে, কিন্তু সেটা খুব ভালো করেই জানতো যে তার হাজবেন্ডের এই অল্প কিছু টাকা দিয়ে সে কখনোই তার এই আশাগুলো পূরণ করতে পারবে না। তাই সে তার চাকরির প্রমোশনের আশায় তার বসের সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে, আর তার বস তাকে যখন যেখানে ডাকে সে সেখানেই চলে যায়, কারণ তার বস আসলে শহরের সবচাইতে কোটিপতি মানুষ ছিল। তাই এরিনা মনে করত যে তার বসের মাধ্যমে সে তার লাইফে কিছু একটা করতে পারবে। তবে আইরিনা যে তার বসের সাথে এই ধরনের সম্পর্কে রয়েছে এই ব্যাপারে স্যাম কিছুই জানে না। তাই আইরিনা সব সময় অনেক ভয়ে ভয়ে থাকত যে যদি স্যাম কোনো কিছু জেনে যায়। তাছাড়া আইরিনা তার বসকেও মিথ্যে আশ্বাস দিয়ে রেখেছে। সে বলেছে যে সে স্যামকে খুব দ্রুত ডিভোর্স দিয়ে দেবে, আর সে তার সংসার ফেলে এসে তাকে বিয়ে করবে। কিন্তু আইরিনা এমনটা কখনোই করবে না,
কারণ আইরিনা আর যাই হোক স্যামকে কখনো ছাড়তে পারবে না, কারণ সে স্যামকে অনেক ভালোবাসে। অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই। স্যাম মূলত সেই হসপিটালের একজন সার্জন ছিল, তাই তাকে যখন তখন হসপিটালে চলে আসতে হতো। যদিও সে চাইলেও বাড়িতে থাকতে পারত, কিন্তু হসপিটালে থাকলে তার আরো কিছু টাকা হবে, আর সেটা দিয়ে সে এরিনা এবং তার মেয়েকে ভালো রাখতে পারবে। এজন্য স্যাম কোনো প্রকার বিরক্তি ছাড়াই অনেক পরিশ্রম করত। তো আজকেও সারা রাত নাইট ডিউটি করে স্যাম যখন তার বাড়িতে ফেরে, তখন সে জানতে পারে যে গতকাল রাতে আইরিন বাড়িতেই ফেরেনি। স্যামের আবার অনেকদিন থেকে আইরিনার উপর সন্দেহ হচ্ছিল। সে আন্দাজ করতে পারছিল যে আইরিনার কারো সঙ্গে সম্পর্ক রয়েছে, কিন্তু কার সঙ্গে রয়েছে সেটাই সে বুঝতে পারছিল না। তবে সে এখানে তার মেয়ের সামনে সবকিছু বুঝেও না বোঝার ভান করে, কারণ সে কোনোভাবেই চায় না যে তাদের সম্পর্কের প্রভাব তার মেয়ের উপর পড়ুক। এবার স্যাম এখানে এক মুহূর্তের জন্য বিশ্রাম না নিয়ে তার মেয়েকে রেডি করে তাকে স্কুলে নিয়ে যাচ্ছিল। তবে সে যখনই তাদের গাড়িটি নিয়ে আসতে যাচ্ছিল, ঠিক তখনই কেউ একজন একটি গাড়ি এনে তাদের গাড়ির সামনে এই গাড়িটিকে পার্ক করে ফেলে, যার ফলে স্যাম এখন চাইলেও তাদের গাড়িটি বের করতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় যে এত ঝামেলা না করে তারা আজকে মেট্রো রেলের মাধ্যমে স্কুলে যাবে। এজন্য তারা তখন মেট্রোর দিকে যেতে শুরু করে। এবার দেখা যায় স্যাম তার মেয়েকে নিয়ে যখনই সেখান থেকে চলে যায়, ঠিক তখনই সেখানে আইরিনা তার বসের সঙ্গে চলে আসে। সে তার বসকে তাদের বাড়িতে নিয়ে আসে। তার বসের নাম আসলে ছিল অ্যান্ড্রিও। অ্যান্ড্রিও এখানে আইরিনাকে বলে যে আজকে তার অফিসে অনেক জরুরি একটি মিটিং রয়েছে, তাই তাকে দ্রুত এখান থেকে বের হতে হবে। তবে আইরিনাও যেন কিছুক্ষণের মধ্যেই অফিসে চলে আসে। এবার অ্যান্ড্রিও যখন ফিরে যাচ্ছিল, তখন দেখা যায় যে সে তার গাড়ি নিয়ে বিশাল বড় একটি জ্যামের মধ্যে আটকা পড়েছে। তবে তার জরুরি মিটিংটি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, এজন্য তাকে দ্রুত সেখানে পৌঁছতে হবে। তাই সে এখানে সিদ্ধান্ত নেয় যে সে এখন মেট্রোর মাধ্যমে তার অফিসে যাবে। এজন্য সে দ্রুত সেখানকার কাছের একটি রেল স্টেশনে চলে যায়। এবার এখানে দেখা যায় যে রেল স্টেশনে আসলে প্রচুর কর্মব্যস্ত মানুষেরা এসেছে, কারণ প্রতিদিনের মতোই মেট্রোর মাধ্যমে তারা তাদের কাজে যাচ্ছে। এখানে দেখা যায় মেট্রোটি পুরোপুরিভাবে মানুষে ভরে গিয়েছিল, সেখানে বসার মতো আর কোনো জায়গা ছিল না। আর ভাগ্যক্রমে যে মেট্রোতে স্যাম তার মেয়েকে নিয়ে উঠেছে, সেটাতেই উঠেছে অ্যান্ড্রিও। তাদেরকে নিয়েই পুরো ট্রেনের মধ্যে প্রায় 2000 যাত্রীর চাইতেও বেশি যাত্রী ছিল। এবার দেখতে দেখতে ট্রেনটি সেই টানেলের মধ্যে ঢুকে পড়ে। এখানে আবার আমরা গিনা নামক একজন মহিলাকে দেখতে পাই। আসলে এই টানেলে সারোগি নামক যে ব্যক্তিটি কাজ করে থাকে, গিনা তারই বন্ধু ছিল। আসলে কিছুক্ষণ আগে গিনা এবং সারোগি একসঙ্গে ড্রিঙ্কস করছিল, আর রাস্তার মধ্যে যেহেতু এভাবে ড্রিঙ্কস করা ইলিগেল ছিল, তাই সঙ্গে সঙ্গেই পুলিশ তাদেরকে অ্যারেস্ট করার জন্য চলে আসে। যদিও গিনা কোনো মতে দৌড়েই ট্রেনটির মধ্যে চড়ে যায়, কিন্তু সারোগিকে পুলিশ অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। অন্যদিকে আমরা সেই ট্রেনটিকে দেখতে পাই। ট্রেনটি এখন টানেলের একদম মাঝখানে অবস্থিত ছিল। তবে এখানে ট্রেনের যে ড্রাইভার ছিল, সে ট্রেনটি নিয়ে কিছু দূর আসার পরেই দেখতে পায় যে টানেলের একটি ফাটল দিয়ে অনেক দ্রুত গতিতে পানি পড়ছে। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এই ফাটলটি এখন এতটাই বড় হয়ে গিয়েছে, যেটা দেখে ড্রাইভার বুঝতে পারে যে এই টানেল তো কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়তে চলেছে। যার কারণে এখানে হাইপার ব্রেকস দেওয়ার ফলে ট্রেনটি এখানে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে ট্রেনটি লাইন থেকে সরে যায়, আর টানেলের একটি দেয়ালের মধ্যে সজোরে ধাক্কা খায়। যার কারণে দেখা যায় যে আশেপাশের দেয়ালগুলো অনেক দুর্বল হওয়ার কারণে এগুলো ভেঙে পড়তে শুরু করে, আর ট্রেনের চাকার মধ্য দিয়েও আগুন বের হতে শুরু করে। এদিকে ট্রেনের এত সজোরে ধাক্কা খাওয়ায় ট্রেনের ভেতরে যেন একদম তোলপাড় শুরু হয়ে যায়। সেখানে যতজন যাত্রীরা ছিল তারা সবাই একে অপরের উপরে পড়ে যেতে শুরু করে। এমনকি অনেকেই তো ট্রেনের বিভিন্ন জায়গাতে ধাক্কা খেয়ে আঘাত পেতে থাকে। সেই সাথে অনেকে গ্লাস ভেঙে বাইরে ছিটকে পড়ে যায়। এমনকি অনেকেই তো এত মানুষের প্রেসারের নিচে চাপা পড়ে মারাও যায়। এভাবে করে দেয়ালের সঙ্গে ধাক্কা খেতে খেতে ট্রেনটি যতই সামনের দিকে যাচ্ছিল, ট্রেনের মধ্যে তত বেশি মানুষ মারা যাচ্ছিল। এবার শেষ পর্যন্ত ট্রেনটি যখন একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে থেমেই যাচ্ছিল, তখন দেখা যায় ট্রেনের সামনের 3টি বগি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং সেখানকার মানুষগুলো একদম পিষে যায়। ধাক্কাটি এতটাই ভয়ানক ছিল যে কোনো মানুষই নিজেদেরকে বাঁচানোর কোনো সময়ই পায় না। এবার দেখা যায় ট্রেনটি শুধুমাত্র 3টি বগি সেখানে টিকে ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই পরিবেশ অনেকটাই শান্ত হয়ে যায়। এবার আমরা ট্রেনটির একদম শেষের বগিতে স্যামকে দেখতে পাই, যার কিনা প্রায় অনেক সময় পর জ্ঞান ফিরে আসে, আর সে দ্রুত তার মেয়েকে খুঁজতে থাকে। তার মেয়ের নাম ছিল সারা। সে সারা সারা বলে চিৎকার করতে থাকে। সে যেন তার মেয়ের জন্য একদম পাগলের মতো হয়ে যায়। অন্যদিকে আমরা এন্ড্রিওকে দেখতে পাই। সৌভাগ্যবশত এন্ড্রিও বেঁচে ছিল, আর এন্ড্রিওর বগিতেও অনেকগুলো মানুষই বেঁচে রয়েছে। তবে তারা ট্রেন থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা পাচ্ছিল না। এজন্য এন্ড্রিও তখন সেখানকার একটি দরজা ভাঙতে শুরু করে
এবং সেখান থেকে বের হওয়ার একটি রাস্তা বানাতে থাকে। আর কিছুক্ষণ পর সেই বগিতে যতজন মানুষ বেঁচে ছিল তারা সবাই ট্রেন থেকে বের হয়ে সোজা কাছের স্টেশনের দিকে যেতে থাকে। কিন্তু যখনই তারা সবাই মিলে একটু সামনের দিকে আসে তখনই তারা দেখতে পায় যে সেখানকার রাস্তা একদম ব্লক হয়ে গিয়েছে, যে ব্লক তারা চাইলেও খুলতে পারবে না। তাই তারা আবারও পেছনের দিকে যেতে শুরু করে, কারণ তারা চিন্তা করছিল যে এবার তারা পেছনের স্টেশনে যাবে। কিন্তু পেছনের স্টেশনটি ছিল প্রায় 3 কিলোমিটার দূরে। এখন তাদের দেখা দেখি অন্যান্য বগিতেও যে সমস্ত মানুষেরা ছিল তারাও ট্রেন থেকে বের হয়ে সেই স্টেশনের দিকে যেতে থাকে। কিন্তু এতে করে সেখানে অনেক প্রেসার পড়ছিল। এদিকে এখানকার পরিস্থিতি দেখে অ্যান্ড্রিউ বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এভাবেই ধ্বংস হয়ে যাওয়া টানেলের সাইড দিয়ে হাঁটাটা খুবই ভয়ানক ব্যাপার। তাই সে তখন সোজা ট্রেনের উপরে উঠে যায় আর সে ট্রেনের উপর দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কারণ তার কাছে মনে হচ্ছিল সে এভাবেই খুব দ্রুত পৌঁছে যাবে। কিন্তু সে যখন ট্রেনের উপর দিয়ে হাঁটছিল তখন দেখা যায় ট্রেনটি সাইডের দিকে হেলে পড়ছিল। আর এখানে অ্যান্ড্রিউ কোনো কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি এমনভাবে সবার উপর চাপা পড়ে যায় যে সেখানকার সাইডে যত মানুষ ছিল তারা সবাই মারা যায়। আর অ্যান্ড্রিউ মূলত এটারই ভয় করছিল, কারণ সে বুঝতেই পেরেছিল ট্রেনটি যে কোনো সময় মানুষের উপর হেলে পড়তে পারে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে তাদের এই ট্রেনটি যে সমস্ত দেয়ালগুলো ভাঙতে ভাঙতে এখানে চলে এসেছিল সেই দেয়ালগুলো শুরুর দিক থেকে পানি আসতে শুরু করে, কারণ এই পুরো ট্রেনের রাস্তাটি ছিল পানির নিচেই অবস্থিত। আর এটা বেঁচে যাওয়া যাত্রীদের জন্য খুবই ভয়ানক একটি ব্যাপার ছিল, কারণ এভাবে যদি টানেলটি পানি দিয়ে ভরে যায় তাহলে তারা সবাই মারা যাবে। তাছাড়া পানির প্রেসারে পুরো টানেল একদম ভেঙেও পড়তে পারে। অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই। স্যাম তার মেয়ে সারকে খুঁজতে খুঁজতে একদম শেষের বগিতে চলে আসছে, যেখানে অনেক মানুষের ভিড় ছিল। তাই স্যাম সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে সরিয়ে পাগলের মতো তার মেয়েকে খুঁজছিল। প্রায় অনেক সময় যাবৎ খোঁজাখুঁজির পর অবশেষে স্যাম সারকে খুঁজে পায়। সেই সারকে ট্রেনের সিটের নিচের একটি জায়গাতে দেখতে পায়। এতে যেন স্যামের মাঝে প্রাণ ফিরে আসছে। এবার অন্যদিকে আমরা ড্যানিশ নামক একটি ছেলেকে দেখতে পাই। ড্যানিশ স্যামদের সঙ্গে একই বগিতেই ছিল। তো সে এখানে লক্ষ্য করে যে এই বগিটির মধ্যে আস্তে আস্তে পানি প্রবেশ করতে শুরু করেছে, যেটা কিনা ছিল অনেক ভয়ানক একটি ব্যাপার। অন্যদিকে দেখা যায় ট্রেনের মধ্যে অনেক স্বার্থপর মানুষেরা ছিল। আসলে ট্রেনের মধ্যে যে সমস্ত যাত্রীরা মারা গিয়েছে অনেকেই এখানে তাদের কাছে থাকা বিভিন্ন জিনিসপত্র চুরি করছিল। আবার কেউ কেউ তো অন্যের জীবনের কথা পরোয়া না করে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। অর্থাৎ এখানে সবাই নিজেদের স্বার্থের পেছনে ছুটছিল। অন্যদিকে ট্রেনের মনিটরিং এর জন্য যে টিম ছিল তারা এখানে ট্রেনটির লোকেশন ট্র্যাক করে দেখতে পায় যে অনেক সময় যাবৎ ট্রেনটির লোকেশন একই জায়গাতেই রয়েছে এবং এমন একটি জায়গাতে আটকে আছে যেটা কোনো প্ল্যাটফর্মও নয়। তাই তারা বুঝতে পারছিল না যে ট্রেনটি কেন সেখানে আটকে আছে। আর সেই ট্রেনের পেছনেই আবার আরেকটি ট্রেন ছিল যেটা কিনা কিছুক্ষণ পরেই সেই রাস্তা দিয়েই যাবে। তাই তারা এখানে আর কোনো উপায় না পেয়ে সেই ট্রেনটি যেখানেই রয়েছে সেখানেই থেমে যেতে বলে এবং অপেক্ষা করতে বলে তাদের সামনের ট্রেনটি সরে না যাওয়া পর্যন্ত। এদিকে এমন সময় সেখানকার একজন অফিসার লক্ষ্য করে যে মনিটরে পানির প্রেসার অনেক বেশি দেখাচ্ছিল, যেটা খুবই অস্বাভাবিক একটি ব্যাপার। এতে করে সে এবং সেখানকার অফিসার বুঝে যায় যে সারুকে আসলে যেটা বলছিল সেটা আসলে সত্যি। হয়তো টানেলের মধ্যে এমন কিছু ঘটেছে যেটার জন্য ট্রেনটি সেখানে দাঁড়িয়ে আছে। তবে মনিটরে যেভাবে পানির প্রেসার বেড়ে যাওয়ার নাম্বার দেখাচ্ছে এভাবে পানি বাড়তে থাকলে ট্রেনটি একদম পানির নিচে তলিয়ে যাবে। এতে তো সেখানকার প্রত্যেকটি মানুষই মারা যাবে। তাই সেখানকার অফিসাররা তাদের সিনিয়রদেরকে সমস্ত রিপোর্টগুলো পাঠিয়ে দেয়। এরপর দেখা যায় সবাই মিলে একসঙ্গে কাজ শুরু করে দেয়। তারা প্রথমে সেই ট্রেনের পেছনে যতগুলো ট্রেন ওয়েট করছিল সেই প্রত্যেকটি ট্রেনকে এই বিষয় সম্পর্কে জানায় এবং সেই ট্রেনগুলোকে যত দ্রুত সম্ভব খালি করতে বলে, কারণ ট্রেনগুলো অলরেডি টানেলের মধ্যে ছিল আর যে কোনো সময়ে পুরো টানেল পানির প্রেসারে ভেঙে পড়তে পারে। অন্যদিকে যে ট্রেনটির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ট্রেনের মধ্যে আবার কয়েক শত যাত্রী বেঁচে গিয়েছিল। তারা সবাই এখন একসঙ্গে যত দ্রুত সম্ভব পেছনের দিকে হাঁটছিল, কারণ তারা সবাই মিলে পেছনের স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে। অন্যদিকে আমরা ট্রেনের মেইন অফিসকে দেখতে পাই, যেখানকার ডিভাইসের মধ্যে বারবার ইলেকট্রিক সিগন্যাল আসছিল। তবে এই সিগন্যালটি কেন আসছিল সেখানকার কেউই বুঝতে পারছিল না। কিন্তু অন্যদিকে আমরা সেই টানেলের পরিস্থিতি দেখতে পাই। আসলে টানেলের ভেতর যে ইলেকট্রনিক লাইনগুলো ছিল সেগুলোর মধ্যে একটি লাইনে শর্ট সার্কিট হচ্ছিল। আর যেহেতু সেখানকার পুরো জায়গাটিতে পানি ছিল তাই যখনই সেই যাত্রীরা পানি দিয়ে হেঁটে হেঁটে সেই জায়গাটির একদম কাছে চলে আসে তখনই অসংখ্য যাত্রী একে একে ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। যারা যারা মূলত পেছনের স্টেশনে যাওয়ার চেষ্টা করছিল তাদের মধ্যে আর কেউই বেঁচে থাকে না। অন্যদিকে আমরা আইরিনাকে দেখি।